হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট, তার সাথে বর্তমান দিনে মার্কেটের মধ্যে কোন কোন ঘটনাগুলো চলছে। কিছু কিছু শেয়ার প্রাইস প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আজকের মার্কেটে যে বিভৎস বড় রকমের একটা ফল বা পতন দেখলাম, সেটার বিহাইন্ডের রিজন কি? হ্যাঁ, অনেকেই হয়তো ভাবছেন এটা যুদ্ধের কারণে হয়েছে বা ইত্যাদি ইত্যাদি। বিষয়টা একদমই সেরকম নয়। তার বিহাইন্ডের রিয়েল যে রিজনটা রয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব। এছাড়া এই যে যুদ্ধটা চলছে কন্টিনিউয়াসলি, এর প্রভাব কি হতে চলেছে বা আমাদের জিডিপির ওপর, বা আগামী দিনে আমি যে একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি সেই অপরচুনিটিটা নিয়েও আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা মার্কেটের মধ্যে যে অ্যাক্টিভিটিটা আজকে হয়েছে সেটা দেখে নিই। প্রথম কথা, আমরা নিফটি 50-র দিকে যদি তাকাই তাহলে 1.27% মতো নিফটি আজকের ডেটে ডাউন। সকাল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গার মধ্যে দীর্ঘক্ষণ ধরে স্টেবল হয়ে থাকলেও পরবর্তীকালে লাস্ট আওয়ারের দিকে এর মধ্যে আমরা একটা পতন, বেশ বড় রকম পতন আমরা লক্ষ্য করলাম। সেন্সেক্সও সিমিলারভাবে আমাদের ওই পরিমাণেই ডাউন মোটামুটি। আর এই যে নিফটি এবং সেন্সেক্সের মধ্যে যে বড় দুটো পতন হয়েছে সেটাকে অ্যাকচুয়ালি ফান্ড করেছে বলা যেতে পারে ব্যাংক নিফটি, অর্থাৎ ব্যাংকিং যে স্টক রয়েছে এবং তার সাথে ইন্স্যুরেন্স সেক্টর, সেইটার মধ্যে আমরা আজকের ডেটে কিন্তু বড় পতন দেখতে পেয়েছি। রাইট, এই ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরে এত বড় পতন কেন হলো সেটা নিয়ে আজকে ডিসকাশনটা করব। তো মিড ক্যাপ নিফটি যদি দেখি, এমন কিছু বিশাল বড় কিছু ডাউন হয়নি, এবং স্মল ক্যাপও আমাদের বেশ বড় রকম কিছু যে ডাউন হয়েছে সেটা নয়। এই দুটো মোটামুটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের রেসপেক্টে নর্মাল, কিন্তু লার্জ ক্যাপ যে সমস্ত ব্যাংকস অ্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে সেই স্পেসটার মধ্যে কিন্তু আমরা আজকের ডেটে বড় পতন দেখেছি। এছাড়া আমরা যদি আজকে ইন্ডেক্সের পারফরমেন্সের কথা বলি তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স 11%-এর কাছাকাছি বেড়েছে, এবং ইউএসডি আইএনআরও আবার 92 এর কাছাকাছি যেতে চলেছে, যেটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকারক। এছাড়া আমরা বিটকয়েনের মধ্যে দেখতে পাচ্ছি 4%-এর কাছাকাছি একটা ফল। আর বন্ডের দিকে যদি আমরা তাকাই, বন্ডের ইল্ড সেটাও মোটামুটি একটা ফ্ল্যাট পজিশনেই রয়েছে। আমরা ব্রডার মার্কেট পারফরমেন্স যদি দেখি তাহলে অ্যাডভান্স রয়েছে মোটামুটি 1317-র কাছাকাছি শেয়ার যারা অ্যাডভান্সে রয়েছে। এছাড়া ডিক্লাইন পোর্শনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1874-এর মতো শেয়ার, আর আনচেঞ্জ রয়েছে মোটামুটিভাবে 104টার মতো শেয়ার। এছাড়া আমরা যদি দেখি নিফটি 500-এর টপ গেনার, সেখানে আমরা জেডাব্লিউএল এর মধ্যে দেখতে পাচ্ছি 17% বেড়েছে, ইরকনও 9%-এর 10%-এর কাছাকাছি বেড়েছে, এবং কির্লোস্কার ব্রোজও 10%-এর মতো বেড়েছে। এছাড়া রেডিকো ইউবিএল, অর্থাৎ যে অ্যালকোহল রিলেটেড যে সেগমেন্টটা রয়েছে সেই সেগমেন্টের শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে কিন্তু বেশ বড় রকমের একটা রাইজ হয়েছে। এর রিজনটা নিয়েও আমি আসছি। এছাড়া যদি আমরা দেখি নিফটি 500 টপ লুজার এলটি ফুডস, তেজাস নেটওয়ার্ক, মান্যভার, গোদরেজ প্রপার্টিস এবং এমজিএল, এইগুলোর মধ্যে আমরা পতন দেখতে পাচ্ছি। যদি আমরা কমোডিটি মার্কেটের দিকে তাকাই তাহলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রাইস আজকে বিকেলের দিকে বেশ বড় পরিমাণ কিন্তু রাইজ হলো। আজকে বিকেলের দিকে বলার অর্থ হচ্ছে দুপুর 2টোর পর কিন্তু এই রাইজটা আমরা লক্ষ্য করলাম, বেসিক্যালি 2:30টার পর। তার রিজনটা হচ্ছে একটা, যে এই যে দুবাইয়ের যিনি পেট্রোলিয়াম মিনিস্টার রয়েছেন তার একটা বক্তব্য উঠে এসছে যে কারেন্টলি যে সিনারিও রয়েছে তাতে ক্রুড প্রাইস $150 কাছাকাছি যেতে পারে। এই বক্তব্যটা আসার পর এবং তার বিভিন্ন রকম যে মতামত ক্রুড অয়েলকে নিয়ে, সেই বিষয়গুলো মার্কেটে আসার পর আমরা ক্রুড অয়েল প্রাইসের মধ্যে একটা, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস এই দুটো এনার্জি কমোডিটিসের মধ্যে বেশ বড় পরিমাণ আমরা আজকের ডেটে কিন্তু রাইজ দেখতে পেলাম। এছাড়া গোল্ড, সিলভার, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এগুলোর মধ্যে এমন কিছু বড় বৃদ্ধি হয়নি, কেবলমাত্র জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা একটা বড় রকমের রাইজ আজকের ডেটে দেখতে পেয়েছি অ্যাজ এ বেস মেটাল। যে ইকোনমিক ডেটাগুলো রিলিজ হওয়ার কথা গতকাল বলেছিলাম, তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে ইকোনমিক ক্যালেন্ডার এবং ডেটা থেকে, সেটা হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে সেটা $723 বিলিয়ন কাছাকাছি ছিল লাস্ট কোয়ার্টারে, আর আজকের ডেটে সেটা হয়েছে $5 বিলিয়ন কাছাকাছি বেড়েছে। সুতরাং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু এক্ষেত্রে বেড়েছে। আর যদি আমরা ইউএসএ নন ফার্ম পেরোলের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে
যেটা মার্কেটের এক্সপেকটেশন ছিল বা সেটা হচ্ছে 126K এর মতো নন ফার্ম পেরোল আসবে, সেই জায়গায় 92 এর মতো এসছে এবং আনএমপ্লয়মেন্ট রেট সেটা ইউএসএতে কিছুটা পরিমাণ বেড়েছে এবং রিটেল সেলের কথাও যদি দেখি সেটাও কিন্তু কিছুটা পরিমাণ বেড়েছে। এরপরে আমরা আজকে যে ডিসকাশনটা করব মেনলি সেটা হচ্ছে ক্রুড প্রাইস। এই যে ক্রুড অয়েলের যে প্রাইস রয়েছে সেটা যদি এইভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়তে থাকে তাহলে আমাদের এখানে কি কি এফেক্টগুলো দেখা দিতে পারে। একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থেকে বা ডেটার উপর অ্যানালিসিস করে যেটা দেখা যাচ্ছে, এভরি $10 যদি ক্রুড অয়েল প্রাইস রাইজ করে পার ব্যারেলে, তাহলে সেক্ষেত্রে আমাদের জিডিপি 0.5%-এর কাছাকাছি কিন্তু ডিক্লাইন করবে। এর কারণ হচ্ছে আমরা হচ্ছে ইম্পোর্ট ওরিয়েন্টেড দেশ, এবং এই ইম্পোর্ট ওরিয়েন্টেড যেহেতু আমরা দেশ, বাইরে থেকে ক্রুড অয়েল যেহেতু আমরা প্রচুর পরিমাণে নিয়ে থাকি বা ইম্পোর্ট করে থাকি, সেক্ষেত্রে যে এফেক্টটা দেখা দিতে পারে সেটা হচ্ছে আমাদের কারেন্সি আরও ডেপ্রিসিয়েট করতে পারে। কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে তাহলে সেই জায়গা থেকে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ইকোনমির মধ্যে একটা প্রেশার তৈরি হবে। তার সাথে সাথে ইনফ্লেশন আমাদের বাড়তে পারে, অর্থাৎ ফুড ইনফ্লেশন। ক্রুড অয়েল প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে আমরা ফুড ইনফ্লেশন দেখতে পাবো এবং অন্যান্য যে সমস্ত কোর ইনফ্লেশনটা রয়েছে সেটাও আমরা বাড়তে দেখতে পাবো। তো এই বিষয়গুলো যদি একটা একটা করে হতে থাকে সেটা কিন্তু আমাদের ইকোনমির জন্য যথেষ্ট খারাপ একটা জায়গায় যেতে পারে। এবং সেই সেন্সে যদি দেখা যায় তাহলে $10 করে যদি বৃদ্ধি হয় তাহলে সেই জায়গাতে কিন্তু আমাদের এখানে 0.5 পয়েন্ট করে আমাদের কিন্তু জিডিপি যেটা রয়েছে সেটা কিন্তু হ্রাস করবে, রাইট? এরপরে যে বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের ডেটে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ বা আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্টকে নিয়ে, এবং সেই ইভেন্টটা হচ্ছে আরবিআই একটা রিসেন্টলি পলিসিস নিয়ে এসছে। যে পলিসিটা হচ্ছে যে যখনই আপনি গাড়ি কিনতে যাচ্ছেন বা কোনো একটা জিনিস ব্যাংকের কাছ থেকে ফাইন্যান্স করছেন, ফর এক্সাম্পল আপনি হাউজিং ফাইন্যান্স করছেন বা যে কোনো কিছু যখনই আপনি লোন হিসাবে নিতে যাচ্ছেন, তখন ব্যাংক যে কাজটা করে সেটা হচ্ছে তার সাথে সাথে আপনাকে একটা ইন্স্যুরেন্স দিয়ে দেয় এবং সেটা অনেক ক্ষেত্রে জোরপূর্বক দেওয়া হয়। তো এই জায়গাতে আরবিআই একটা রুল এনেছে এবং সেই ক্ষেত্রে একটা ক্ল্যারিটি দিতে বলছে প্রত্যেকটা ব্যাংকে কাস্টমারকে যে তুমি জোর করে এই ইন্স্যুরেন্সটা চাপাতে পারবে না। এবং এই যে রুলটা এসছে এই রুলটার এগেনস্টে এটা অলরেডি একটা ড্রাফট ফরম্যাটে ফেব্রুয়ারি মাসে আরবিআই রিলিজ করেছিল, যার এফেক্ট সংক্রান্ত আজকে সকালে প্রচুর নিউজ রিপোর্ট পাবলিশ হয় বা প্রচুর অ্যানালিস্টদের রিপোর্ট পাবলিশ হয়। এই সমস্ত কিছু দেখার পর আজকে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে ইনভেস্টাররা রয়েছে তারা কিন্তু হিউজ পরিমাণে সেল করতে থাকে। আপনি যদি আজকের ডেটে মানে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক বা যদি আমরা এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, এই সমস্ত যে মানে লার্জ ক্যাপ ব্যাংক এবং ইন্স্যুরেন্স পার্টটা রয়েছে এই পার্টটার দিকে তাকাই, এই পার্টটাই কিন্তু আজকের ডেটে ভীষণ পরিমাণে ডাউন হয়েছে। আর এই যে ডাউনফলটা এটা কিন্তু আরবিআইয়ের পলিসি রিলেটেড বিষয়গুলোর জন্য, এটার সাথে কিন্তু যুদ্ধের কোনো সম্পর্ক নেই, রাইট? তো এই পলিসিটা আসার জন্য ইনভেস্টাররা কসাস হয়ে এই সমস্ত শেয়ারগুলোকে রীতিমতো সেল করেছে এবং সেল করার জন্যই আমরা নিফটির মধ্যে বেশ বড় রকমের একটা পতন দেখতে পেলাম। আপনি যদি আজকের ডেটে ব্যাংক নিফটির দিকে তাকান তাহলে দেখতে পাবেন একদম সকাল থেকে মানে একদম মানে সেশন শেষ অবধি পুরোটাই একটা ডাউন টার্নে ছিল। কিন্তু রিলায়েন্স বা অন্য যে সমস্ত পেট্রোলিয়াম ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, রিলায়েন্স, ওএনজিসি, এরা কিন্তু পজিটিভে ক্লোজ করেছে। এর বিহাইন্ডেও একটা রিজন রয়েছে, সেই বিষয়টা নিয়েও আমি একটু ডিসকাশন করছি। আজকের ডেটে যদি আমরা মার্কেট বা জিওপলিটিক্যাল নিউজগুলোর দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ অলরেডি ক্লোজ। সুতরাং ওই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু ভালো রকমের অয়েলের যে সার্চটা হবে সেই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে এবং অলরেডি অয়েল প্রাইসের দিকে যদি আমরা তাকাই $88, $89 পার ব্যারেল চলে গিয়েছে। তো এটা যথেষ্ট বড় রকমের একটা হাইক বলা যেতে পারে। তো অয়েল প্রাইস বিভৎসভাবে একটা সার্চ করছে এবং সেই যে বিষয়টা সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক ইনফ্লেশন আনার দিকে যাচ্ছে, রাইট?
কাতারের এনার্জি মিনিস্টারের কথা সেটা হচ্ছে $150 পার ব্যারেল যেতে পারে যদি এই সিচুয়েশনসটা কোনোভাবেই কন্ট্রোলে না আসে, রাইট? এবং সেদিক থেকে দেখতে গেলে আমেরিকা এই বিষয়টাকে মানে অনুভব করে ইন্ডিয়াকে আজকের ডেটে বলেছে যে তোমরা রাশিয়ান অয়েল আপাতত পারচেস করতে পারো। এই জায়গাতে আমি একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে পেট্রোলিয়াম, অয়েল এবং রিফাইনারি যে সেক্টরটা রয়েছে সেটার মধ্যে। এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট রাশিয়ার সাথে কত ভালো নেগোসিয়েশনস করছে সেই বিষয়টার দিকে আমাদের দেখা উচিত, এবং রাশিয়া থেকে কতটা পরিমাণ অয়েল আসছে। রিসেন্টলি আজকে বিকেলের দিকে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছে বা একটা বক্তব্য পাবলিশ করা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে পেট্রোল এবং ডিজেল রিলেটেড কোনো সমস্যা আগামী দিনে আসতে চলেছে না, অর্থাৎ আসবে না, রাইট? এরকম অ্যাসিওরেন্স ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে দেওয়া হয়েছে। বাট এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, যেহেতু আমেরিকার দিক থেকে কোনো বাধা আসবে না, সেহেতু ইন্ডিয়ার উচিত যে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল রাশিয়ার কাছ থেকে ইম্পোর্ট করা, এবং সেখানে নেগোসিয়েশনসটা যত ভালো হবে তত ইম্পর্টেন্ট। আমি এই যুদ্ধের শুরু থেকেই, প্রথম দিন থেকেই একটা কথা বলেছিলাম যে এই বিষয়টাকে কিন্তু এক্সপ্লয়েট করবে রিলায়েন্সের মতো কোম্পানি। তো আমি এখানে রিলায়েন্সের মধ্যে বেশ ভালো রকমের একটা মানে সিচুয়েশন আসতে পারে, বা রিলায়েন্স এখানে এই যে অয়েল প্রাইসের মধ্যে একটা আরবিট্রাজ অপরচুনিটি তৈরি হতে চলেছে, সেই বিষয়টা কিন্তু রিলায়েন্স এখানে এক্সপ্লয়েট করা উচিত। এবং আমাদের গভর্নমেন্টের যত রিফাইনারিজ রয়েছে প্রত্যেকটা রিফাইনারিজও সেম জিনিসটাই করা উচিত, বিকজ এই মুহূর্তে গ্লোবালি অয়েলের একটা বড় চাহিদা থাকবে। তো রাশিয়ার কাছ থেকে হিউজ পরিমাণ ইম্পোর্ট যদি ইন্ডিয়া করে, সেটাকে রিফাইন করে এবং সেটা যদি ওয়ার্ল্ডের কাছে সাপ্লাই করে, সেটা ইকোনমিক একটা স্ট্রেন দিতে হেল্প করবে, রাইট? তো আমার ধারণা সেই রকমই একটা বিষয় হতে চলেছে পুরো এই মার্চ মাস জুড়ে, এবং যে কারণে আপনি হয়তো দেখতে পাবেন এপ্রিল মাসের দিকে যখন কোয়ার্টারলি রেজাল্ট বা অ্যানুয়াল রিপোর্টগুলো পাবলিশ হবে, সেক্ষেত্রে এই জাতীয় পেট্রোলিয়াম যে কোম্পানিগুলো রয়েছে বা অয়েল ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেই সমস্ত প্রত্যেকটা কোম্পানির কিন্তু আমরা ব্যালেন্স শিট অনেক স্ট্রং হতে দেখতে পারি, প্রোভাইডেড এই মাসে তারা কতটা ভালো বিজনেস করতে পারছে গ্লোবালি, রাইট? তো এই জায়গাতে আমি একটা বড় অপরচুনিটি দেখতে পাচ্ছি। এ প্রসঙ্গে আরেকটা জিনিসও বলে রাখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে, আইওসির তরফ থেকে আজকের ডেটে $2 পার শেয়ার প্রাইস ডিভিডেন্ডও ঘোষণা করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল আজকের ডেটে অয়েল রিলেটেড ডিসকাশন, অর্থাৎ একদিক থেকে অয়েল প্রাইস বাড়ার জন্য আমাদের জিডিপির ফল করার কথা, উল্টো দিক থেকে আমেরিকার এই যে বক্তব্যটা উঠে এসছে সেই কারণে হিউজ পরিমাণ রাশিয়ান অয়েল নিয়ে অয়েল প্রাইসের আরবিট্রাজ ক্রিয়েট করে গ্লোবালি অয়েল সাপ্লাই করে এই জায়গাকে ব্যালেন্স আউট করার একটা ভালো পজিশন বা অপরচুনিটি কিন্তু ইন্ডিয়ার হাতে রয়েছে। দেখা যাক এটাকে কতটা ভালোভাবে ইন্ডিয়া এক্সপ্লয়েট করে এবং বিজনেসটা এই ক্ষেত্রে করে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে অ্যালকোহল রিলেটেড যে সমস্ত শেয়ারগুলো ছিল সেগুলো প্রত্যেকটা বেড়েছে আমরা দেখলাম, এবং এর বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে কর্ণাটকা গভর্নমেন্টের তরফ থেকে একটা নতুন বিল নিয়ে আসা হয়েছে। এর আগে যে মার্কেটটা ছিল সেটাকে তারা রেগুলেটেড মার্কেট করে দিয়েছিল, অর্থাৎ কোনো অ্যালকোহল কোম্পানি তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো প্রাইসিং ঠিক করতে পারতো না, কিন্তু এই মার্কেটটাকে ডিরেগুলেটেড করে দেওয়ার ফলে যে জিনিসটা হয়েছে, অ্যালকোহল কোম্পানিরা এবার নিজেদের ইচ্ছে মতো এই অয়েল প্রাইস অ্যালকোহলের যে প্রাইস আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা তারা নিজেদের ইচ্ছে মতো সেট করতে পারবে। তো সেই জায়গাতে ইনভেস্টাররা একটা অপরচুনিটি দেখতে পাচ্ছে, এবং এই ক্ষেত্রে অ্যালকোহল কোম্পানিগুলোর যে অর্ডার বুক সেটা আরও বেটার হতে পারে বলে মনে করা হচ্ছে, বা প্রাইসিং পাওয়ার থাকার জন্য, এবং যে কারণে আজকের ডেটে অ্যালকোহল রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই বুলিশ হয়েছে। তো আজকে পুরো দিনটা যদি অ্যানালিসিস করা হয়, এবং এক্ষেত্রে আমরা একটা অপরচুনিটি পেলাম, এছাড়া আমরা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের ফলের কারণটা দেখতে পেলাম, এবং তার সাথে অ্যালকোহল সেগমেন্টের মধ্যে কেন বৃদ্ধি হয়েছে সেই জিনিসগুলোই দেখতে পেলাম। তো আজকে পুরো দিনটাকে ওয়াইন্ড আপ করলে এরকমই একটা জিনিস দাঁড়ায় যে পুরো একটা মিক্সড ব্যাগ, কিন্তু আগামী এই উইকেন্ডে কীরকমভাবে পুরো যুদ্ধ পরিস্থিতি চলছে বা যেভাবে চলবে সেই অনুযায়ী মানডের মার্কেটটা ওপেন হবে, এবং সেটা নিয়ে ডিসকাশন করার জন্য আমি ডেফিনেটলি আপনাদেরকে আবার আগামীকাল এবং পরশু আপডেট দিতে থাকবো। আগামীকাল আমরা এই যুদ্ধ পরিস্থিতি রিলেটেড কি সিনারিও হতে পারে, আদৌ এই যুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যেতে পারে কি না,
বা হলেও আমাদের শেয়ার মার্কেটের উপর এর কী প্রভাব থাকবে সেই নিয়ে একটা টোটালি ডিসকাশন করার চেষ্টা করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।